অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বিষয়ের কষে দেখি 10 10 10.1 তৈরেসি সম্পূর্ণ 10.1-এরই আমি সমাধান দেখাবো। প্রতিটি অঙ্ক তোমরা নিখুঁত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখতে পাবে এবং সহজ পদ্ধতিতে আমি দেখাবো। তোমাদের তৃতীয় ইউনিট টেস্টে এই 10.1 এবং 10.2 আছে, কাজে আজকে আমরা প্রথমে 10.1 করব, পরে আবার 10.2 নিয়ে পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তার দেরি নয়, এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অতি সত্বর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ 10.1 কষে দেখি এখানে টোটাল অঙ্ক আছে 8টি অঙ্ক, কিন্তু 8 নম্বরে আবার 4টি অঙ্ক আছে আলাদা আলাদা করে। এভাবে করে তোমাদের টোটাল হিসেবে অঙ্ক আসে গিয়ে হলো 11টি অঙ্ক। ঠিক আছে, যাই হোক আমি 11টি অঙ্করে সমাধান দেখাবো তোমাদের। প্রথমেই দেখো, আজ আমার বাবা 390 টাকায় 15 কিলোগ্রাম চাল কিনে এনেছেন। যদি 17 কিলোগ্রাম চাল কিনতেন একই রকম, তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে যদি দেখি, প্রতিটা ত্রৈরাসিক পদ্ধতির সিস্টেম হচ্ছে এই কথাটা লিখতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো এখন দুটো রাশি আছে, একটা হচ্ছে কি চালের পরিমাণ, যেটা এককটা হচ্ছে কিলোগ্রাম। এই যে 25 কিলোগ্রাম, সেটাকে আমরা একটা শিরোনাম দেব চালের কিলোগ্রাম। আর চালের দাম, এই যে দামটা আছে টাকায় আছে, কাজে এটাকে আমরা শিরোনাম দিচ্ছি চালের দাম। তাহলে চালের পরিমাণে প্রথমে 15 কিলোগ্রাম চাল কেনা হয়েছে 390 টাকা দিয়ে। তারপরে আবার 17 কিলোগ্রাম চাল কেনা হয় সেটা আসলে দাম নেই, আমরা এই ত্রৈরাসির পদ্ধতির মাধ্যমে দেখাবো। তাইলে এভাবে তোমরা করবে। যাই হোক, এরপরে যেটা, এক্ষেত্রে চালের পরিমাণ বৃদ্ধি পেলে, ধরে নাও 15 কিলোগ্রাম চাল কিনেছে 390 টাকায়, তাইলে 17 কিলোগ্রাম চাল এর দাম কম হবে না বেশি হবে? আমরা সবাই বুঝি যে এটা 17, যেহেতু চালের পরিমাণ বেশি হবে কাজেই দামের পরিমাণ বৃদ্ধি পাবে। এই কারণে যেহেতু একটা বেড়েছে আর একটাও বেড়েছে, এটা সরল সম্পর্ক। তাহলে চালের সাথে চালের দামের সরল সম্পর্ক। তো সরল সম্পর্ক হলে কি হবে, তোমাদের অনুপাত, সরল সমানুপাতটি হলো, তোমরা প্রথমে এটা লিখবে 15 অনুপাত 17, এই যে আমি লিখে দিয়েছি 15 অনুপাত 17। তারপরে আবার অর্থাৎ এই উপর থেকে নিচের দিকে অনুপাত আকারে লিখবে। এটা লেখা শেষ হলে 390 অনুপাত হোয়াট, এই হোয়াটটা হচ্ছে নির্ণয় চালের দাম, এই হোয়াটটা হচ্ছে নির্ণয় চালের দাম। তাহলে অনুপাতের নিয়ম হচ্ছে কি, প্রথম অনুপাত যেটা লেখা হয়েছে মানে 15 প্রথম রাশিটা উপরে যাবে আর নিচে হচ্ছে 17 আসবে। এরপরে যে গিয়ে হলো সমান সমান চিহ্ন হবে, তারপরে আবার এটা অর্থাৎ 390 সেটা উপরে যাবে, আর গিয়ে হলো তোমার যেটা বের করতে হবে অর্থাৎ হোয়াটটাই তো এখানে নির্ণয় চালের দাম, সে নির্ণয় চালের দামটা এখানে রাখবে। কিভাবে রাখবে, এই দেখো এভাবে, নির্ণয় চালের দাম এভাবে তোমরা দেখিয়ে নেবে। তারপরে যে ক্যালকুলেশনটা করবে, যেহেতু আমাদের নির্ণয় চালের দাম নির্ণয় করতে হবে, কাজে নির্ণয় চালের দাম এক পাশে রেখে এই 17-র সাথে 390 গুণ করতে হবে, অর্থাৎ কোনাকুনি গুণ, বজ্র গুণন, আড়াআড়ি গুণ, যে যেভাবেই বলো। আর এই যে এটার সাথে যেটা এটা থাকবে নির্ণয় চালের দাম লিখে অবশিষ্ট যে 15 সেটা তুমি ভাগ প্রক্রিয়ায় রাখবো, একবারে সহজ ওয়েতে এটা মনে রাখবো। অর্থাৎ তাহলে নির্ণয় চালের দামের সাথে কোনাকুনি যেটা থাকবে সেটা নিচে আসবে, আর এখানে দুটো রাশি যে মান দুটো জানা আছে সেটা গুণ আকারে উপরে চলে যাবে। তো এটা যদি আমি কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে 15 দুগুণ 30, তারপরে হচ্ছে 9 0 6 15 90, ঠিক আছে। তাহলে 26 আর 17 গুণ করলে 442 টাকা হয়। আশা করি তোমরা 1 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে উত্তর হবে 442 টাকা। এবার 2 নম্বরটা যদি আমরা দেখি, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড় একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামা কত মিটার কাপড় কিনে দিতে হবে ত্রৈরাসিক পদ্ধতিতে, সেটা ওই গণিতের ভাষায় প্রথমে কথাটা লিখবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তারপরে দেখো তোমার 20 মিটার ছিট কাপড় এতটি জামা, তাই জামার সংখ্যা টি, এবং যেটা তোমরা বের করবা সেটা ডান পাশে রাখবা। ছিট কাপড়ের দৈর্ঘ্য এককটা হচ্ছে মিটারে, ছিট কাপড়ের দৈর্ঘ্যটা। তাহলে এখানে জামার সংখ্যা প্রথমে কতটি ছিল, জামার সংখ্যা প্রথমে যে 4টি জামা ছিল, 4টি জামার সংখ্যায় নিচে লিখে দেব। তারপরে তার দৈর্ঘ্য হচ্ছে 20,
মিটার, এবং এরপরে 12টি জামা তৈরি করতে তার কতটুকু লাগবে সেটা হোয়াট দেখানো আছে। তাহলে আমরা যদি দেখি জামার সংখ্যা এখানে বাড়লে সিট কাপড়ের পরিমাণও বাড়বে, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়বে, কাজে এটা সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক, এই কথাগুলি লিখতে হবে। তো সরল সম্পর্ক হলে তোমাদের বলেছি উপরে কী হবে 4 অনুপাত, হ্যাঁ মানে 4:12, তারপরে ডাবল অনুপাত দিবে এভাবে 20 অনুপাত হোয়াট, হোয়াট মানে সিট কাপড়ের দৈর্ঘ্য। তারপরে ক্যালকুলেশনটা হবে বলছি যে 4, হ্যাঁ কী হবে 4:12 বা 4/12 ইকুয়াল, এই ডাবল অনুপাতের জায়গায় ইকুয়াল হবে, আর এই 20 ডিভাইডেড সিট কাপড়ের দৈর্ঘ্য বা পরিমাণ, ঠিক আছে। তাহলে এখন আমি যদি এটাকে আর গুণন করি, দেখা যাচ্ছে এটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে, সেটা একটা রাশি দিয়ে আবার দেখিয়ে দিছি। তাহলে সিট কাপড়ের দৈর্ঘ্য যদি বাম পাশে রাখি, তোমার ওই এক্সের সমাধানের নিয়ম অনুসারে 4 সেটা নিচে চলে যাবে, অর্থাৎ 12 গুণন 20 ডিভাইডেড 4, তাহলে এটা কাটাকাটি করলে 3×4 = 12, ঠিক আছে। এখানে 3 হয়, 3×20 = 60, অর্থাৎ 60 মিটার সিট কাপড়ের দৈর্ঘ্য হচ্ছে। উত্তর লিখবে ভাবে 12টি জামা তৈরি করতে 60 মিটার সিট কাপড় লাগবে। এবারে 3 নম্বরের প্রশ্ন, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিন কাজ শেষ করতে পারত, কত দিনে তৈরাসি পদ্ধতিতে আমাদের হিসাব করতে বলেছে। তাহলে একইভাবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কি আছে 30 জন লোক, অর্থাৎ লোক সংখ্যা আছে, এককটা জনে আছে, এবং সময় আছে এককটা দিনে আছে। তাহলে 30 জন, এই যে দেখো 30 জন আছে, 30 লোক সংখ্যার নিচে 30 লিখে দেবে, এবং যতদিন লাগে 15 দিন সেটা লিখবো, হ্যাঁ দিনের জায়গায়। তারপরে 25 জনের কতদিন, এখন তোমাকে যদি বলি 30 জন লোক কোনো একটি পুকুর কাটে 15 দিনে, তাহলে 25 জন লোক অর্থাৎ কম, সেটা কাটতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে, তুমি অনায়াসে বলে দেবে যে বেশি সময় লাগবে, অর্থাৎ একটা হ্রাস পেলো আর একটা বেশি লাগলো, বৃদ্ধি পেলো, অর্থাৎ এটা বিপরীত সম্পর্ক, লোক সংখ্যার সময় ব্যস্তানুপাতিক, এখানে কিন্তু ব্যস্তানুপাতিক হলো। তাহলে তোমাদের কিন্তু আগে বলছি সমানুপাতিক হলে উপরের সংখ্যা অনুপাত নিচের সংখ্যা, এখন নিচের সংখ্যা বাম দিকের এখান থেকে, অর্থাৎ প্রথমে 25:30 লিখবো, দেখো কিভাবে লিখেছি। অথবা তুমি দুটোর যে কোনো একটা ঘোরাতে পারো, যেমন এখানে যদি আমি এভাবে লিখি যে 30:25, ঠিক আছে, তাহলে এইটা ঘোরাতে হবে, আগে ছিল কি 15 হোয়াট, কিন্তু এটা না হয়ে এখন নিচ থেকে হোয়াট অনুপাত 15, যে কোনো একটা ঘোরালেই তোমাকে হ্যাঁ অনুপাতের মানে অঙ্ক সেটা মিলে যাবে। তাহলে এখানে দেখো 30:25 সেভাবে লিখেছি, নির্ণয় দিন সংখ্যা ডিভাইডেড সংখ্যা, তাহলে এটার সাথে কি হবে 30-এর সাথে এই 15 গুণ হয়ে যাবে, এই যে গুণ করেছি, আর নির্ণয় দিনের সাথে একসাথে করে ফেলেছি। তারপরে এটা যদি কাটাকাটি করি 25-এর সাথে 3×5 = 15, আর 5×5 = 25, এখানে 5 থাকবে, হ্যাঁ তাই 5-এর সাথে যদি আবার কাটি, হ্যাঁ 5×6 = 30, অর্থাৎ তোমার কত দাঁড়ালো 318, অর্থাৎ নির্ণয় দিন সংখ্যা হচ্ছে 18। তাহলে 25 জন লোক ওই পুকুর কাটতে 18 দিন শেষ করতে পারবে। এরপরে যদি আমরা দেখি কাকিমা 4 ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি গেলেন, তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো তা তৈরাসিক পদ্ধতিতে দেখাতে হবে। দুটো রাশি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে গতিবেগ, একটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, আর সময়টা হচ্ছে ঘন্টা। তো 40 কিলোমিটার গতিবেগে যায় হলো, তাতে সময় লাগে 5 ঘন্টা, আর 50 কিলোমিটার গতিবেগে এখানে দেখে দেখে সেটা পূরণ করবে। আশা করি বুঝতে পেরেছ। তাই গতিবেগ বৃদ্ধি পেলে নির্দিষ্ট দূরত্ব যেতে কম সময় লাগে। দেখো আমার যদি যেখানেই যাই, আমি যদি বেশি গতিতে যাই তাহলে কম সময় লাগবে, আর কম গতিতে গেলে বেশি সময় লাগবে, কাজে এটা কি ব্যস্ত সম্পর্ক, এখানেও ব্যস্ত সম্পর্ক, গতিবেগ এবং সময় ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সম্পর্ক কি হয় কিভাবে বলেছিলাম, দুটোভাবেই করা যায়, যেমন 40 অনুপাত তুমি যদি এদিকে করো 40:50, হ্যাঁ 50, তাহলে কি লিখবে, হ্যাঁ হোয়াট ডাবল অনুপাত দিয়ে হোয়াট অনুপাত, হোয়াট অনুপাত 5 এভাবে লিখবে। হ্যাঁ আর যদি তুমি দেখা গেছে 50:50 তাহলে আবার এখানে সিরিয়াল, একটা সিরিয়াল যাবে, একটা উপর থেকে নিচে, দুটোই যাবে না, একটা উপর থেকে নিচে, একটা নিচ থেকে উপরে। দেখো 40:50 আমি লিখেছি, আর এখানে এই যে বা পদ্ধতি বলেছি সেটাই লিখেছি। তাহলে 40/50 হলো নির্ণয় সময় বাই 5, তাই নির্ণয় সময় হচ্ছে কি, এটার সাথে এটা যদি আর গুণন করি, তাহলে 40-এর সাথে 5 গুণ, আর 50-এর সাথে নির্ণয় সময়, তাহলে দেখা যাচ্ছে এটা কাটাকাটি করলে আমি কত পাবো, এই 0-এর সাথে 0 যদি কেটে দেই, তাহলে 5-এর সাথে 5 কেটে দিলাম, অর্থাৎ 4 ঘন্টা। তাহলে যদি তিনি ঘন্টায় 50 কিলোমিটার গাড়ি চালাতেন তবে তার মামা বাড়ি পৌঁছতে 4 ঘন্টা লাগতো। আমরা 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বর, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে
4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে তৈরাশির পদ্ধতিতে হিসাব লিখি। গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, বা গণিতের ভাষায় সমস্যাটি হলো সে একই কথা লিখবে। এখানে লোক সংখ্যা আছে, কারণ 4000 জন লোক সংখ্যা আছে, আর গিয়ে হলো 9 দিনের খাবার মজুদ আছে, সময় আছে, ঠিক আছে। তাই লোক সংখ্যা 4000, আর এখানে সময়টা কিন্তু 3 দিন পরে, অর্থাৎ 9 থেকে 3 দিন বাদ গেলে 6 দিন থাকে। আবার এখানে 1000 জন অন্য জায়গায়, অর্থাৎ 4000 থেকে 1000 জন গেলে 3000 থাকে সময় হওয়ার। তাহলে আমরা দেখা গেছে 4000 জনে যে খাবারে 6 দিন চলবে, 3000 জনে সেই খাবারে বেশি দিন চলবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা হ্রাস পেয়েছে আর খাবারের দিন বেশি হবে, অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সমানুপাতি হলে একইভাবে 4000 অনুপাত 3000, আর এখানে হবে হোয়াট অনুপাত 6, এভাবে। তাহলে এখানে যদি আমি আর গুণন করি সে একইভাবে 4000 গুণ 6 আর 3000 গুণ নির্ণয় দিন সংখ্যা, অর্থাৎ 3000 নিচে চলে যাবে। তাহলে এখানে যদি আমি কেটে দিই, এই 3টা শূন্য কেটে দিলাম, আর 4000 থেকে ওই 3টা শূন্য কেটে দিলাম, তাহলে 3 দুগুণ 6, এখান থেকে এটা করলে 2, অর্থাৎ 2 2 4 দুগুণ 8, উত্তর হবে 8 দিন। তাহলে অবশিষ্ট খাবারে তাদের আর 8 দিন চলবে। এরপর আমি 6 নম্বরে যাই। নাসিরপুর গ্রামে একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মৌসুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তৈরাশি পদ্ধতিতে হিসাব করে লিখি। তো প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই। এখানে সদস্য সংখ্যা হচ্ছে জনে এবং সময়টা হচ্ছে দিনে। তাহলে 42 জন আছিল, যেটা তোমার 24 দিন লাগবে, কিন্তু উপরে অসুস্থ হয়ে পড়ায় অ্যাকচুয়ালি 42 জন নাই, সেখান থেকে আরও 6 জন কমে গেছে, অর্থাৎ 36 জন। তো 36 জনে কতদিন চলবে আমরা যদি দেখি একটু, সদস্য সংখ্যা কমে গেলে নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে বেশি দিন লাগবে, অর্থাৎ এটাও ব্যস্ত সমানুপাতি। তো ব্যস্ত সমানুপাতি কি হলে কি হবে, 42 অনুপাত 36 আর হোয়াট অনুপাত এই 24। তাই এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, 42 অনুপাত 36 ইকুয়াল নির্ণয় দিন সংখ্যা ডিভাইডেড 24। তাহলে এখানে কি হলো, এটার সাথে এটা গুণ হলো 42 ইন্টু 24 আর 36 ইন্টু নির্ণয় দিন সংখ্যা। তাহলে এটা সাইড চেঞ্জ করলে যেটা আগে বলেছি, তাহলে এখান থেকে কত হয়, 6 6 36, 6 7 42, এখানে 6 হয় আর এখানে 7 হয়, ঠিক আছে। তাহলে আবার এটার সাথে যদি আমি কাটি, 4 6 24, অর্থাৎ 4 7 28 দিন। তাহলে নির্ণয় দিন সংখ্যা হচ্ছে 28 দিন। খামার সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট লোকের 28 দিন সময় লাগবে। এরপর আমি 7 নম্বরে যাই। একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিন 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয়, তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে। তৈরাশি পদ্ধতি। গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই। আমরা লিখলাম মেশিনের সংখ্যা হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে সংখ্যা এটি এবং সময় হচ্ছে দিন, কিন্তু আমার যন্ত্রাংশ কিন্তু 1000টি, এই কারণে আমাদের যন্ত্রাংশ স্থির, এটার লিখতে হবে না। তাহলে 16টি মেশিন, যন্ত্রাংশ বা 16টি মেশিন তৈরি করতে 27 দিন সময় লাগে। তাহলে আরও 2টো করে যদি, অর্থাৎ 18টি, তাহলে কি কম সময় লাগবে না বেশি সময় লাগবে? আমরা যদি দেখি সেক্ষেত্রে কি হবে, তাহলে বেশি সময় লাগবে, এটা ব্যস্তানুপাতিক, কারণ মেশিনের সংখ্যা বৃদ্ধি পেলে নির্দিষ্ট পরিমাণ যন্ত্রাংশ তৈরি করতে কম সময় লাগবে। সুতরাং মেশিনের সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতিক। তাহলে 16 অনুপাত 18 সে একইভাবে, আর এখানে হোয়াট অনুপাত 27। ক্যালকুলেশন যদি আমরা করি, দেখো 16-র সাথে 27 গুণ হবে, 18-র সাথে 18 ভাগ হয়ে যাবে। তাহলে 18 যদি আমি ভাগ করি, তাহলে এখানে আমি যদি এখানে দেখাই, এখানে কত হবে, এখানে আমরা 3 দিয়ে করি, 3 নং 27, 3 6 18, ঠিক আছে। 9 দিয়ে কাটি, 9 দিয়ে, 9 দুগুণ 18, আর হলো 3 নং 27, এখানে 3 আসবে। তাহলে 8 দুগুণ 16, 3 8 24, অর্থাৎ 24 দিন হলো। নির্ণয় দিন সংখ্যা 24 দিন, ঠিক আছে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয়, তাহলে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। এখন দেখা যায় গণিতের গল্প তৈরি করে তারপর সমাধান করতে হবে। নিচের পারস্পরিক সম্পর্ক দিয়ে গণিতের গল্প তৈরি করি। তাহলে পেনের সংখ্যা আছে, মোট পেনের দাম আছে। আমি যদি গল্পটা বলি, রাম 11.5 টাকা, 112.5 টাকায় শ্যামল কাকুর দোকান থেকে তুমি একটা নির্দিষ্ট গল্প বানিয়ে নেবে। 25টি পেন কিনলো। রহিম ওই একই দোকান থেকে 12টি পেন কত টাকায় কিনবে? তাহলে দেখো সমস্যাটি হলো পেনের সংখ্যা, তাহলে এবং মোট পেনের দাম। তাহলে 25টি পেনের দাম 112.5 টাকা, তাহলে 12টি পেনের দাম। যদি আমরা বলি পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের সরল সম্পর্ক, কাজেই এখানে 25 অনুপাত 12, আবার 125 অনুপাত হোয়াট পেনের দাম। তাহলে আমি এখান থেকে অনায়াসে ক্যালকুলেশন করলে 12-র সাথে
হ্যাঁ 112.5 আবার 25টা ভাগ হয়ে যাবে। তো এখানে কাটাকাটি করলে দেখা যাচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমরা কি করতে পারি, 25কে আমি যদি এটা কাটাকাটি করি, 25কে 12.5 দিয়ে কাটলে 2 আসে, আর এটাকে 12.5 দিয়ে কাটলে 9 বার যাবে, ঠিক আছে, 9 বার যাবে। তাহলে 6 দুগুণ 12, 6 আসবে, তাহলে 6 নং 54, ঠিক। অর্থাৎ আমি কি যদি দেখি এখানে 12টি পেনের দাম 54 টাকা। এরপরে গতিবেগ কিলোমিটার পার ঘন্টা দূরত্ব, তাহলে আমি গল্পটা তৈরি করেছি কি, মিতালি একজনের নাম বলে দিবে, 9 কিলোমিটার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে 112.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। মিতালি যদি ঘন্টায় 12 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে তবে সে কত দূরত্ব অতিক্রম করবে। তাই সমস্যাটি গতিবেগ পার কিলোমিটার দূরত্ব, তাহলে 9 আর 125, 112.5 আর 12 ওয়াট এভাবে লিখে দিলাম। তারপর গতিবেগ বলে দূরত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে 9:12 এবং 112:5 এভাবে হবে। তবে নির্ণয় ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে নির্ণয় দূরত্ব হবে 112.5 112.5 গুণ 12 ডিভাইডেড 9, কাটাকাটি করলে আমি যদি দেখি তাহলে এখানে 50 আসবে, ঠিক আছে। এখানে কত দিয়ে যাবে, 3 3 9 আর 3 4 12, ঠিক আছে, 4 বার যাবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কাটাকাটি করলে আমাদের 150 আসে, তোমরা দেখে নিবে। এরপরে চলে যাচ্ছি সি নম্বরে, 6টি পাম্প 31.2 বিঘা জমি সেচ করতে পারে। আমি যদি এখান থেকে দেখাই পাম্প সংখ্যা আছে আর সেচের পরিমাণ, তাহলে সমস্যাটি লিখে পাই পাম্পের সংখ্যা টি হিসাবে সেচের জমির পরিমাণ। তাইলে এখানে 6 31.2 13 ওয়াট। তাহলে পাম্পের সংখ্যা বাড়লে সেচের জমির পরিমাণ বাড়বে, অর্থাৎ এটার সাথে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে সরল সমানুপাতটি হলো 6:30, ডবল অনুপাত 31.2 অনুপাত জমির পরিমাণ। তাইলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটার সাথে গুণ করলে দেখা যাচ্ছে 13 গুণ 31.2 ডিভাইডেড 6 জমির পরিমাণ। আমি যদি এখানে গুণ করে ভাগ করি তাহলে 67.6, তোমরা একটু গুণ করে ভাগ করে নিবে, 67.6 বিঘা জমি চাষ করতে পারবে। এরপরে দেখা যাচ্ছে ডি নম্বর, সর্বশেষ যে অঙ্কটা, প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ এবং ছাত্র সংখ্যা। দানা শস্য গ্রামে আছে এবং জনে আছে। তাহলে আমি গল্পটা কি করব, কোনো বিদ্যালয়ে মিড ডে মিলে প্রকল্পে 450 জন ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ 306 গ্রাম। যদি ছাত্র সংখ্যা বেড়ে 458 জন হয় তবে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ কত হবে। তাহলে সমস্যাটি হলো প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্য আমরা যেভাবে আছে সেভাবেই দিছি। ছাত্র সংখ্যা 425 এবং 458, তোমরা দেখতে পারো 306 আর এখানে ওয়াট। তাহলে এখন যদি আমি বলি ছাত্র সংখ্যা বাড়লে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ কমবে, সুতরাং এটা ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত সমানুপাতি। তাহলে ব্যস্ত সমানুপাতিক হলে এটা যদি সিরিয়াল রাখি 306 এদিকে, তাহলে অর্থাৎ 306 অনুপাত ওয়াট, আর এটা হবে তাহলে নিচ থেকে 458 অনুপাত 425, ঠিক আছে। যাক, তারপরে আমি অনুপাতের নিয়ম অনুসারে 306 ডিভাইডেড প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ এবং 458 ডিভাইডেড 425 প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ, এটা যদি আমি করি তাহলে গুণ করলে এভাবে চলে আসে। এটা আমি কাটাকাটি করে তুমি নর্মালি গুণ করে তারপরে ভাগ করে যে রেজাল্টটা পাওয়া যায় এটা নিয়ে আমার আলোচনা, তুমি নিজে একটু গাণিতিক ক্যালকুলেশনটা করে নেবে। যাই হোক, প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ 283.95 গ্রাম। এতক্ষণে তোমরা এই ভিডিওর মাধ্যমে যতটুকু শিখলে আশা করি দেখা যাচ্ছে এই অধ্যায়ের প্রতিটা অঙ্কই তোমাদের ভালো করে পারার কথা। তৈরেশির পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ।